ডক্টর আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত সরকারের, বাংলাদেশ সরকারের, এবং তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এই জঙ্গি সম্প্রদায়ের সঙ্গে তার কিসের মিটিং ছিল। তাকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ সরকারের উচিত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা। তাহলেই আসল রহস্য বোঝা যাবে যে এই মানে অ্যাটাকের সঙ্গে আসিফ নজরুলের কোনো সম্পৃক্ততা আছে কিনা। আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিনিয়তই বোকা বানাচ্ছে এবং বিএনপি জামাত যারা আওয়ামী লীগের বিরোধী আছে, বিশেষ করে বাংলাদেশের সব রাজনৈতিক দল তো এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা সবাই বোকা হচ্ছে আওয়ামী লীগের কাছে। শেখ হাসিনা 24 ঘন্টার মধ্যে দেশে ফিরতে পারে, কিভাবে পারে? যুক্তিটা কি? শেখ হাসিনার পতনের পর অর্থাৎ 5 আগস্টের পর এই প্রথমবারের মতো মনে হচ্ছে আওয়ামী লীগ রাজপথে নামার চেষ্টা করছে এবং কেন্দ্রীয়ভাবে প্ল্যান করে তারা কাজ চালিয়ে যাচ্ছে। যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে, ভারত তো এটাতে একটা প্রধান ক্রীড়নক হিসাবেই ভূমিকা পালন করছে। আর বাংলাদেশ নিয়ে একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভারত নতুন করে। আর এই ষড়যন্ত্রটার বুনিয়াদ একদিকে ভারত করছে, আরেকদিকে আমাদের একাংশ আমরা না জেনে করছি। আসিফ নজরুলের সঙ্গে যে সমস্ত লস্করে তৈবা আউটফিটদের লোকে দেখা যাচ্ছে, তাতে একটা প্রশ্নচিহ্ন পড়ে গেছে আসিফ নজরুলের ওপরে। কাশ্মীরের ঘটনা এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বেশ কিছু বার্তা দিয়েছেন এবং সেই বার্তার মধ্যে দেখা যাচ্ছে একদিকে যেমন পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন ইউনূস, তেমন অন্যদিকে ভারতের প্রতি একটা ভয়ঙ্কর দুঃসংবাদ দিয়েছে বিশ্ব ব্যাংক। নতুন করে 30 লক্ষ মানুষ অতি গরিব হবে। শুধু গরিব না, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় থাকতে থাকতে যদি এই অবস্থা হয়ে যায়, তাহলে ওনার 3-0 সিস্টেম পাশাপাশি এই যে ক্ষুদ্র ঋণ উদ্যোক্ত প্রকল্প সবকিছু কিন্তু মুখ থুবড়ে পড়বে এবং কি বড় ধরনের একটা ক্যারিয়ারে 0 অথবা 3 to 4 হয়ে যাবে। হঠাৎ করে বেশ কয়েকদিন ধরে তোফের মুখে পড়ে গেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তো বন্ধুরা, হঠাৎ করে আসিফ নজরুলের সঙ্গে মূলত কি হয়েছে, কেন তিনি হঠাৎ করে তোপের মুখে পড়লেন, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই ধারাবাহিক তুলে ধরার চেষ্টা করব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এই আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে মূলত কি হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এটি নিয়ে আমাদের আইন উপদেষ্টা একটি পোস্ট শেয়ার করেছিলেন ভারতের একজন নাগরিকের। সেটি সহ তার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার কোনো নেতার বৈঠকের কথিত একটি ছবিও ভারতের কোনো গণমাধ্যমে প্রকাশ হয়েছে এবং সেটি নিয়ে, সেই বিষয় দুটি নিয়ে বাংলাদেশে গত 2 দিন ধরে তোলপাড় চলছে এবং এর মধ্য দিয়ে ভারত বাংলাদেশে কিভাবে ট্রিট করবে, আসলে কি হতে যাচ্ছে, এসব নানান ধরনের প্রশ্ন উঠছিল। এবং লস্করে তৈয়বার সাথে আইন উপদেষ্টা বৈঠক করেছেন এমন একটি ছবি আমি নিজেও সন্দেহের চোখে দেখেছিলাম, মনে করেছিলাম যে এটি কোনো এডিটেড ছবি কিনা। তো সেই বিষয়ে আইন উপদেষ্টা তার অবস্থান মোটামুটি ব্যাখ্যা করতে পারলেও অন্য যে বিষয়গুলো সেখানে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটাও আবার নতুন করে বিতর্কের সৃষ্টি করতে পারে এবং অনেকের কাছে দায়সারা গোছে মনে হতে পারে, যুক্তিযুক্তহীন মনে হতে পারে। আইন মন্ত্রণালয় তার বিবৃতিতে যেটি বলছে, নিউজ অ্যারেনা ইন্ডিয়া নামক অনলাইন পোর্টালে জম্মু কাশ্মীরে হামলার পর বাংলাদেশের আইন উপদেষ্টার সঙ্গে শীর্ষ লস্কর ই তৈয়বা অপারেটিভের সাক্ষাৎ শিরোনামে আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদন মিথ্যা, মানহানিকর ও অদায়িত্বপূর্ণ। এবং এখানে দাবি করা হচ্ছে যে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গেই ওই বৈঠকটি ছিল এবং সেটি কাশ্মীরের সন্ত্রাসী হামলার 3 দিন আগে। তার এই বক্তব্য আমরা গ্রহণ করতে চাই এবং এই ধরনের প্রতিবাদেরও অবশ্যই দরকার আছে। আমরা জানি ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের বিভিন্ন বিষয়ে নানানভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু হেফাজতে ইসলাম সম্পর্কে বৈঠকের ছবি উল্লেখ করতে গিয়ে হেফাজতে ইসলাম সম্পর্কে যেভাবে বিস্তারিত ব্যাখ্যায় যাওয়া হয়েছে এটি আবার অনেকের কাছে বিতর্কিত মনে হতে পারে। তার কারণ ওই গণমাধ্যম বা ওই গণমাধ্যমগুলোতে হেফাজতে ইসলাম সম্পর্কিত সাম্প্রতিক সময় বা গত 2-1 দিনের মধ্যে কোনো প্রশ্ন উত্থাপন করা হয়নি। হেফাজতে ইসলামকে জাস্টিফাই করতে হবে এখানে এই ছবি প্রসঙ্গে। এখানে বলা হচ্ছে যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আইনের মধ্যে কাজ করা ইসলামিক স্কলার ও সংগঠনগুলোর একটি প্ল্যাটফর্ম,
প্রতিবেদনে উল্লেখিত ব্যক্তিরা হেফাজতে ইসলামের নেতা যারা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত নন। বিবৃতিতে আরো বলা হচ্ছে যে হেফাজতে ইসলামের নেতারা বাংলাদেশের ঐকমত্য প্রতিষ্ঠা কমিশন কর্তৃক শুরু করা রাজনৈতিক সংলাপে অংশগ্রহণকারী নেতাদের অন্যতম। পাশাপাশি পশ্চিমা দেশগুলোর দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে এই গ্রুপের বৈঠক সমূহ তাদের বর্তমান রাজনৈতিক ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি ও সংশ্লিষ্টতাকে প্রতিফলিত করে। এবং আরো অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে। হেফাজতে ইসলাম যে একটি বিতর্কিত সংগঠন, তা ডক্টর আসিফ নজরুল তার এই ব্যাখ্যার মধ্য দিয়েই আবার তা প্রমাণ করার চেষ্টা করেছেন, আবার নিজের অজান্তে সম্ভবত। ফেসবুক পোস্ট সম্পর্কে যদি বলা হয়েছে, এটি যে একেবারেই কোনো যুক্তি নেই এমনটা অনেকের মনে হতে পারে, তার কারণ এইখানে আবার সে সম্পর্কে বলা হচ্ছে আর ভারতীয় নেতাদের পেহেলগ্রাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করার উদ্দেশ্যে উত্তেজনাপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। মানে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি এই উত্তেজনাপূর্ণ পোস্টটি শেয়ার করেছেন। উত্তেজনাপূর্ণ বাস্তবে পোস্টটি একজন ভারতীয় নাগরিক কর্তৃক নিরাপত্তার ব্যবস্থা ব্যর্থতা নিয়ে লেখা হয়েছিল। উপদেষ্টা হামলার নিন্দা জানিয়ে একটি ক্যাপশন সহ এটি শেয়ার করেছিলেন। ভুল বুঝাবুঝি এড়াতে তিনি কয়েক ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পোস্টটি মুছে ফেলেন। এই পোস্টটি যে উত্তেজনাপূর্ণ ছিল, ডক্টর আসিফ নজরুল নিজে স্বীকার করে নিচ্ছেন বিধায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিতে এই শব্দটি উচ্চারণ করা হয়েছে। এবং এটি যে ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করার চেয়ে এই হামলার সঙ্গে ভারতের শীর্ষ নেতারা কিংবা সরকারের উচ্চ মহল যে জড়িত সেটাই সবার সামনে প্রকাশ পেয়েছে। সেটিকে ডক্টর আসিফ নজরুল অ্যাভয়েড করার চেষ্টা করছেন, এটা আমরা বুঝতে পারছি। যেহেতু এই অবস্থায় বাংলাদেশে একজন মন্ত্রিত্বের আসনে একজন বসে থাকা একজন ব্যক্তি কিভাবে এই পোস্ট দিয়ে উস্কানিমূলক এই প্রশ্ন উত্থাপিত হয়েছে, তো সেই জায়গা থেকে যদি বলা হয় যে না শুধু নিন্দা জানানো হয়েছে আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটি আসলে সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। এখানে বলা হচ্ছে যে এখানে ভুল বুঝাবুঝির কিছু নেই, অর্থাৎ এটি নিয়ে যারা কথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে ট্রোল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি নিয়ে বলা হচ্ছে ভুল বুঝাবুঝির কিছু নেই। ভুল বুঝাবুঝির অবশ্যই কিছু নেই, তবে যে ব্যাখ্যাটি দাঁড়ায় অনেকে সেটি দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমার এখনো দৃঢ় বিশ্বাস আইন উপদেষ্টা এটি সজ্ঞানেই দিয়েছিলেন, কারণ এরকম নজির এর আগেও আছে। তিনি পোস্ট দিয়ে আবার ডিলিট করে ফেলেছেন সমালোচনার মুখে। অধ্যাপক আসিফ নজরুল তিনি নিজেও আইনের একজন শিক্ষক, একজন রাজনীতি বিশ্লেষক, এখন তো মন্ত্রী অবস্থাতে আছেনই বলা যায়। তিনি তার তো নিশ্চয়ই বোঝার ক্ষমতা আছে কোন পোস্ট বিতর্কিত, কোন পোস্ট দেওয়া ঠিক হবে কি হবে না, এটি আমাদের বুঝতে সমস্যা হয় না। এর আগে ইসরায়েলি পণ্য বয়কট নিয়ে তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন, কিন্তু একজন মন্ত্রী সমমর্যাদা ব্যক্তি কখনো এইভাবে কোনো বিদেশি পণ্য বয়কটের কথা বলতে পারেন না। এর আগেও আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি। এবং যদি বয়কট করতে হয় তাহলে আমদানি বন্ধ করে দিলেই হয়, স্ববিরোধী অবস্থান কেন? এবং ডক্টর আসিফ নজরুলের মতন বিচক্ষণ ব্যক্তিরা যে কখনো কখনো বিশেষ কোনো গোষ্ঠীকে তুষ্ট করতে, খুশি করতে এই ধরনের পোস্ট দিচ্ছেন, নানান ধরনের মন্তব্য করছেন, এটা আমরা প্রায় দেখছি। এবং সমালোচনার মুখে পরবর্তীতে আবার সেগুলো তুলে নেওয়া হচ্ছে। বিশেষ একটি গোষ্ঠীকে তুষ্ট করে যে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়, এই কথাও তো এখন ওপেন সিক্রেট। শুধু ভারতের গণমাধ্যম কেন, আমাদের গণমাধ্যমেও কেউ কেউ বলার চেষ্টা করেছেন বা করছেন। আল্লাহ হাফিজ। জামাত ইসলামের সাথে ডক্টর ইউনূস সরকারের অভূতপূর্ব চমৎকার ঘটনা ঘটে গিয়েছে। জামাত ইসলামী যে স্মার্ট সেটা আবারও তারা প্রমাণ করলো, এবং এর মধ্য দিয়ে জাতির জন্য, সমগ্র জাতির জন্য বিরাট সুখবর আছে। জুলাই সনদ আসছে, সংস্কার হবে, কাঙ্ক্ষিত বাংলাদেশ, বাংলাদেশ 2.0 হবে। সেই 71 ব্যবসার বাংলাদেশ চলবে না। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জামাত ইসলামীর যে বৈঠক, এই দৃশ্য অত্যন্ত চমৎকার। জামাত ইসলামী তাদের প্রতিনিধি সিলেকশনে মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। সাইফুল আলম খান মিলনের মতো মেধাবী নেতাকে এখানে স্থান দিয়েছে, এটা একটা এক্সেপশনাল দিক।
এবং শিশির মনির জামাতের কোনো গুরুত্বপূর্ণ পদধারী না হলেও তাকে এখানে রেখেছে। এটা সবচাইতে বেশি ইমপ্রেসিভ যে না, যোগ্য লোক। এই শিশির মনিরকে তাকে নিয়ে অনেক ঘটনা ঘটেছে। তাকে ভারতের দালাল বলেছিল জামাতের নেতারা, রয়্যাল এজেন্ট বলেছিল, এবং তাকে রোকন বানাতেও আপত্তি ছিল, বানানো হয়নি একটা পর্যায় পর্যন্ত। শিবিরকে বলে দেওয়া হয়েছিল যে শিশির মনিরকে প্রোগ্রামে ডাকা যাবে না, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ডাকতো। শিশির মনির সাথে মেশা যাবে না, অনেক কিছু আমরা জানি, এটা চোখে দেখা করো না। সেই শিশির মনিরকে জামাত ইসলামী অবশেষে এমপি নমিনেশনও দিয়েছে, এবং সেই শিশির মনিরকে জামাত ইসলামী তাদের কেন্দ্রীয় অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি দলেও রাখে। এর মানে জামাতের প্রতিনিধিত্ব করেন সরকারের কাছে। যোগ্যতার মূল্যায়ন, মেধার মূল্যায়ন হয়। প্রমাণ শিশির মনির কোন জায়গা থেকে, শিশির মনির কতটা কোণঠাসা অবস্থায় থেকে কত উচ্চ পর্যায়ে শিশির মনির এসেছে। তো জামাত যে উদার দলে পরিণত হয়েছে, জামাত যে মেধাবীদের মূল্যায়ন করতে পারে, গ্রহণ করতে পারে। শিশির মনির একসময় জামাতের তীব্র সমালোচনা করতে, এমনকি শিবিরের ছেলেরা তার কাছে যদি বাইতুল মাল চাইতে যেত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলে, এফ রহমান হলের ছেলেরা, তখন শিশির মনির সাহেব অনেক কিছু শুনিয়ে দিতেন জামাতের বিরুদ্ধে, হতাশাজনক কথাবার্তা বলতেন। সেই শিশির মনির এখন জামাতের প্রতিনিধিত্ব করছে। এটা জামাতের একটা চরম সৌন্দর্য। অতএব জামাতকে আপনারা সমালোচনা করতে পারেন, গালি দিতে পারেন, আবার বুকে টেনে নিতে পারেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই ইসলাম। তো দর্শক, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে এই যে ঐকমত্য কমিশনের সাথে জামাত ইসলামীর বৈঠক, এই বৈঠকে জামাত ইসলামীকে ডক্টর ইউনূস সরকারের এই ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেভাবে রেসপেক্ট করেছেন, যেভাবে স্বীকৃতি দিয়েছেন, এটা অভূতপূর্ব। একটা সরকার জামাত ইসলামীকে এইভাবে মূল্যায়ন করবে, এটা জামাত কোনোদিন কল্পনা করেনি। জামাতের ইতিহাস হচ্ছে মজলুমের ইতিহাস, জামাতের ইতিহাস হচ্ছে মার খাওয়ার ইতিহাস, রাষ্ট্র কর্তৃক তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হওয়ার ইতিহাস। এমনকি জামাতকে যখন সরকার মূল্যায়ন করত, যেমন জামাত নিজেরাই যখন সরকারে ছিল বিএনপি সময়, তখনও জামাতের আমিররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারতে না, জামাতের আমির এই করতে পারতো না, অমুক জায়গায় যেতে পারতো না, অনেক টেবু ছিল। কিন্তু এখন নেই। জামাত ওয়েল অ্যাকসেপ্টেড এদেশে ফার্স্ট ক্লাস সিটিজেন। ৭১ সালের পর থেকে জামাত ছিল সেকেন্ড ক্লাস সিটিজেন। জামাতের আমির মন্ত্রী হয়েও অনেক জায়গায় অ্যাক্সেস পেতেন না। তো দর্শক, সেই বাংলাদেশে ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রামে জামাতের অবদান সবার স্মরণে থাকবে। আলী রিয়াজ সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তির পক্ষ থেকে জামাত ইসলামিক এই স্বীকৃতি, এটা সত্যি অভূতপূর্ব, চমৎকার। এটা ন্যায্যতার প্রতি সরকারের স্বীকৃতি, সত্যের প্রতি সরকারের স্বীকৃতি, বাস্তবতার প্রতি সরকারের স্বীকৃতি। ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে জামাত ইসলামীর অবদান নিঃসন্দেহে সবার স্মরণে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, বিচারিক ও বিচারিক প্রক্রিয়ার বাইরে বিচার বহির্ভূতভাবে আপনাদের জামাত ইসলামী নেতাকর্মীরা নিপীড়ন, অত্যাচারের শিকার হয়েছেন। তারপরও আপনারা সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেছেন, সেই সংগ্রামে অংশগ্রহণ করেছেন। সেজন্য আপনাদের প্রতি আমাদের সবার সমর্থন থাকছে। তাই জামাত ইসলামের প্রতি সবার সমর্থন থাকছে। সরকারের লোকে এই কথা বলছে, সুন্দর না? সত্যি অসাধারণ, ভালো লাগা। আসলে যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0 নতুনভাবে স্বাধীন হয়েছে, এটা দ্বিতীয় স্বাধীনতা। আলী রিয়াজের এই বক্তব্য প্রমাণিত। আলী রিয়াজ হাসিনা ক্ষমতায় থাকলে আমেরিকা বসে জামাতকে এভাবে রেসপেক্ট দেখাতে পারতেন, এভাবে স্বীকৃতি, এভাবে মজলুম বলতে পারতেন? কখনো পারতেন না। তো বাংলাদেশ যে আসলে স্বাধীন হয়েছে তার প্রমাণ হচ্ছে আলী রিয়াজের মতো একজন লোক, যিনি কখনো ইসলামপন্থীকে ওইভাবে ধারণ করতে পারতেন না, তার এই ধরনের চমৎকার বক্তব্য। ২৬ এপ্রিল সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে জামাত ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, গত 16 বছর ধরে যখন ফেসিবাদী শাসনের নিপীড়ন বাংলাদেশকে জর্জরিত করে ফেলেছিল, সেই সময় জামাত ইসলামী নেতাকর্মীরা জীবন বাজি রেখে লড়াই করেছে। কি সুন্দর স্বীকৃতি! নতুন স্বাধীনতা না হলে এই কথা আলী রিয়াজের মুখ থেকে, আলী রিয়াজকে অ্যান্টার্কটিকা নিয়ে দিলেও ওখানে বসে তিনি বলতে পারতেন না, জান্নাতে নিয়ে গেলেও বলতে পারতেন না। অ্যাজিব, এটা একটা অ্যানালজি। সেই সময় জামাত ইসলামী নেতাকর্মীরা জীবন বাজি রেখে লড়াই করেছে, গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছে। বিচারিক এবং বিচার বিভাগের বাইরেও নেতাকর্মী নিপীড়ন, অত্যাচারের শিকার হয়েছেন। তারপরেও আপনারা সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেছেন, সেই সংগ্রাম অংশগ্রহণ করেছেন। সেজন্য আপনাদের অভিনন্দন। আপনাদের প্রতি আমাদের সবার সমর্থন থাকছে। ফেসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম জামাত নিঃসন্দেহে সবার স্মরণে থাকছে উল্লেখ করে তিনি বলেন,
দেশ জাতি নতুন করে আবার পুনর্গঠিত হবে। তো জামাতের বক্তব্য তো এটাই, জামাত সরকার মিলে যাচ্ছে, একই বক্তব্য। ডক্টর ইউনূস সরকার জামাতের একই ধরনের ফিলিংস, একই ধরনের প্রত্যাশা, বাংলাদেশ পুনর্গঠন। আর বিএনপি পুনর্গঠনে রাজি না, নতুন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা বলতে রাজি না। দেশ পুনর্গঠন কথাটা কখন আসে? যখন স্বাধীন হয় দেশ, স্বাধীন হয়েছে নতুনভাবে। যখনই আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারবো তখনই সেখানেও আপনাদের ভূমিকা থাকবে, এটা আমরা আশা করি। 24শে গণঅভ্যুত্থানের সময় আপনাদের জামাত ইসলামীর কর্মীরা সাহসিকতার সঙ্গে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, প্রাণ দিয়েছেন, নেতারা কারাগারে আটক থেকেছেন, লড়াই সংগ্রামে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই। কেউ যাতে নিপীড়নের মুখে না পড়ে এমন বাংলাদেশ তৈরি করতে চাই। উল্লেখ করে আলী রিয়াজ বলেন, আমরা এই মুহূর্তে ঐতিহাসিক মুহূর্তে আছি। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন বীর শহীদরা, তাদের কাছে আমাদের ঋণ আছে। যাতে কোনো অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া না হয়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে না পড়তে হয়, বিচার বা বিচার বিরুদ্ধ ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের যাত্রা। জামাত ইসলামী তো এটাই চায়। জামাত সরকার, ডক্টর ইউনূস এক হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। এবং এই যে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক, সংস্কারের বিভিন্ন সুপারিশমালার উপর আলোচনা, জামাতের অভিমত, মৌলিক কোনো জায়গায় ডক্টর ইউনূসের সাথে জামাতের ঐকমত নেই, যেগুলোর সাথে একটু দূরত্ব নেই, যেগুলোর সাথে একটু ইখতিলাফ আছে, এগুলো কিছুই না। মৌলিক সব জায়গায় জামাত, ডক্টর ইউনূস সরকার ঐক্যমত, এগিয়ে যাবে, হবে। জামাতের প্রতি প্লিজড। তিনি আরো বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিন আকাঙ্ক্ষার ফল। জামাত এর সাথে আছে, কিন্তু বিএনপি বাধা দিচ্ছে। তার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দল, জনসমাজ, ছাত্র, সাধারণ মানুষের কাছে থেকে এসেছে। সেই প্রক্রিয়া আপনারা জামাত ইসলামী আন্তরিকভাবে অংশগ্রহণ করে আপনাদের ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, সেই প্রক্রিয়ার মধ্যে আমরা সবাই একত্রে আছি, সকলে মিলে আমরা এই চেষ্টা করছি। এটা কোনো রাজনৈতিক দলের একক বিষয় নয়, এটা সবার বিষয়। জাতির আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য আমাদের চেষ্টা করছি। আমাদের সবার সাফল্য নির্ভর করছে সবার আন্তরিক প্রচেষ্টার মধ্যে। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, কমিশনের সদস্য সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতিখারুজ্জামান এরা উপস্থিত ছিলেন। তো দর্শক দেখেন, এই বৈঠকের ফাঁকে বা বৈঠকের শুরুতে বা বৈঠকের পর যে প্রেস ব্রিফিং, যে কথাবার্তা হয়েছে, বিএনপির সাথে যখন টানা কয়েকদিন বৈঠক হয়েছিল তখন শুধু একতেলাপ আর একতেলা, এই রাজি ওই রাজি না, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আর জামাতের সাথে বৈঠকের বিষয় শুধু সুখবর আর ঐক্যের সুখ, মিলে যাচ্ছে এক। ডক্টর ইউনূস সরকার, জামাত এক, যারা নতুন বাংলাদেশ গড়ছে। গতবিনয় সভায় জামাত ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির নায়েব এমএ ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেঘল অম্পরওয়াল, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ডক্টর হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট ইসলাম মাহবুব জুবাইর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিরন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকান। এখানে শিশির মনিরের নাম উল্লেখ করা হয়নি, শিশির মনির এখানে ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, সমগ্র বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগে সংস্কারের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারকে মনোভাবে সমর্থন দিয়ে যাচ্ছে এবং দেশ এবং বিদেশে তাদের যে লজিস্টিক সাপোর্ট রয়েছে, সেই লজিস্টিক সাপোর্টের মাধ্যমে এই সরকারের হাতকে শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদে একটি সংস্কার প্রক্রিয়া চালিয়ে নেওয়া এবং বাংলাদেশে একটি আমূল পরিবর্তন, যদি পজিটিভ অর্থে ধরি, সে আমূল পরিবর্তন করা এবং রাজনীতিবিদদেরকে একটি আচ্ছা মতো শিক্ষা দেওয়া। এই লক্ষ্যে দেশের এক অংশ কাজ করে যাচ্ছে দৃঢ়তার সাথে, বিশ্বাসের সাথে, পরিকল্পনা নিয়ে, বুদ্ধি নিয়ে এবং রীতিমতো কোমরে বেল্ট বেঁধে। যুদ্ধের ময়দানে যেভাবে যুদ্ধ করার জন্য একজন মানুষ কোমরবন্ধ পরে, বেল্ট পরে, ঠিক ওই রকম কোমরে বেল্ট পরে, যেটাকে আমরা কোমরে গামছা বেঁধে বলি। তো যাই হোক, এখন সেই কাজটি করে যাচ্ছে একটা গ্রুপ। অন্য গ্রুপ হলো যে না, আপনারা এই সংস্কার করতে পারেন না, আপনাদের এই অধিকার নেই। তারপরে আপনারা কারা? এই সংস্কার করতে করতে আপনারা যেভাবে চালাচ্ছেন তাতে তো কম করলে 5 থেকে 7 বছর চলে যাবে। তখন কি আমরা বাঁচবো? আমরা তো বুড়ো হয়ে যাব, আমরা মরে যাব, আমাদের কি হবে? আর এখন আমাদের যে জোয়ার আছে, জনসমর্থন আছে, জনপ্রিয়তা আছে, এটা 5 বছর পরে থাকবে না। এই 5 বছর যদি আপনারা ভালো করেন তাও আমাদের জন্য ক্ষতিকর, আর আপনারা যদি খারাপ করেন তাও আমাদের জন্য ক্ষতিকর। এই কারণ হলো, আপনারা যদি চলে যান
তাহলে সারা দেশে যে সর্বনাশ করে গেছে, সর্বনাশের বোঝা তো আমাদের ঘাড়ে আসবে। কাজেই দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে আমরা এই জিনিসগুলো মেনে নিতে পারি না। এরকম নানা রকম তকমা, নানা রকম যুক্তি নিয়ে অতি সত্বর নির্বাচন দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির নেতৃত্বে একটি অংশ সরকারের উপর প্রবল চাপ তৈরি করেছে এবং এখন যে পর্যায়ে চলে গেছে স্পষ্টতই পয়েন্ট অফ নো রিটার্ন। এখানে সংঘর্ষ, শক্তি প্রয়োগ, বুদ্ধি প্রয়োগ, কৌশল প্রয়োগ অনিবার্য। এক পক্ষের জয় এবং অপর পক্ষের পরাজয় শতভাগ হতে হবে। এখানে দেয়ার ইজ নো রুম ফর নেগোসিয়েশন। এখন এই জায়গাটাতে নেগোসিয়েশনের জায়গায় নেই। রাজনীতি এমন একটা জায়গা যেখানে একবার বিরোধ শুরু হলে ও বিরোধ নিষ্পত্তি হয় না, এক পক্ষের পতন হয়, আর এক পক্ষের যাকে বলে বিজয় সূচিত হয়। এমনকি যুদ্ধের ময়দানে সন্ধি হয়, যুদ্ধের ময়দানে চুক্তি হয়, এমনকি যুদ্ধের ময়দানে পতাকা বৈঠক হয়। এটা এই প্রাচীনকাল থেকেই, মহাভারতের যুগ থেকে এটা প্রচলিত ছিল এবং সেখানে কতগুলো সুনির্দিষ্ট নিয়ম মানা হয় যুদ্ধের ময়দানে। যুদ্ধ সেটা মধ্যযুগে, এমনকি আমরা হালাকু খানকে বলি, চেঙ্গিস খানকে বলি, সেখানেও যুদ্ধের সময় যে সকল গণতান্ত্রিক নিয়ম পালিত হতো, আজকের এই যুগে, আজকের এই দিনে মানে ডোনাল্ড ট্রাম্পের যে রিপাবলিকান যারা আছেন তারা এবং ডেমোক্র্যাট কিংবা ব্রিটেনের টরি পার্টি কিংবা লেবার পার্টি, বাংলাদেশের আওয়ামী লীগ বা বিএনপি, এদের মধ্যে এই জিনিসগুলো হয় না। যেমন ধরুন, হালাকু খান বাগদাদ আক্রমণ করবেন, বিশাল সৈন্যবাহিনী নিয়ে তিনি বাগদাদের উপকণ্ঠে গিয়ে কয়েক মাস বসে থাকলেন একটি সন্ধি করার জন্য। তিনি ফিরে আসবেন, তিনি যুদ্ধ চাচ্ছিলেন না, কিন্তু বাগদাদের খলিফাকে তার আশেপাশের লোকজন এমনভাবে উত্তেজিত করলো, বিভিন্নভাবে উত্তেজিত করলো, একটা যুদ্ধ অনিবার্য হয়ে গেল। এই অবস্থাতে তিনি আরও সামনে এগুলেন। তারপরে দুই পক্ষর অনেকবার বৈঠক হলো, সমঝোতা বৈঠক হলো, কিন্তু আলটিমেটলি যুদ্ধ হয়ে গেল। কিন্তু যুদ্ধের ময়দানে তারা হালাকু খানের সঙ্গে বাগদাদের খলিফার পক্ষ থেকে বহুবার পতাকা বৈঠক হয়েছে। একইভাবে 200 বছর সেই ক্রুসেডের যুদ্ধ হয়েছে সমস্ত ইউরোপীয় শক্তির সঙ্গে মুসলমানদের। সেখানে একেবারে সর্বশেষ ক্রুসেড যেটাতে জয়লাভ করলেন গাজী সালাউদ্দিন, তো যুদ্ধ করছেন তার প্রতিপক্ষ রিচার্ড দ্য লায়ন হার্ট, ইংল্যান্ডের কিং। তো তিনি যুদ্ধের ময়দানে অসুস্থ হয়ে গেলেন। গাজী সালাউদ্দিনের শিবিরে খবর পৌঁছালো, তিনি তার ব্যক্তিগত চিকিৎসককে পাঠিয়ে দিলেন এবং তিনি জানেন যে রাজার জন্য বরফ দরকার। এর কারণ হলো ইংল্যান্ডে তারা যে পরিবেশে থাকেন তাদের সব খাবারের সঙ্গেই বরফ দরকার, কিন্তু এমন জায়গাতে রাজার সৈন্য শিবির ছিল, সেখানে বরফ সংগ্রহ করা অসম্ভব ব্যাপার ছিল। তখন রাজা যেন নিয়মিত বরফ পান সেই ব্যবস্থা, তার যে সাপ্লাই চেইন, সেই চেইনে তাকে আলাদা করিডোর দেওয়া হয়েছিল এবং তার সেই শিবিরে, রাজার শিবিরে বরফ পৌঁছে দেওয়া হতো গাজী সালাউদ্দিনের সেই নির্দেশে। তো এটা ছিল যুদ্ধের ময়দানে। কিন্তু এই একই ব্যক্তি গাজী সালাউদ্দিন সাহেব, তিনি যখন রাজনীতি করতে গেছেন ইমামউদ্দিন জঙ্গি, নুরুদ্দিন জঙ্গি এই পরিবারের সঙ্গে, কিংবা তার চাচার সঙ্গে তার যে বিরোধ, কিংবা তিনি যে ফাতেমীয় খলিফার পক্ষে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত হলেন, ওখানে কিন্তু কোনো এরকম রাজনীতিতে নিয়মকানুন ছিল না। যুদ্ধের ময়দানে নিয়ম থাকে, রাজনীতির ময়দানে নিয়ম থাকে না। তো এই কারণে কি হলো যে রাজনীতির ময়দানের যে বিরোধগুলো, এই বিরোধগুলো কখনোই নিষ্পত্তি হয় না, যুদ্ধের ময়দানে নিষ্পত্তি হয়। যুদ্ধ করে এক পক্ষ শক্তি হারিয়ে আর এক পক্ষ বিজয় হয়, কিন্তু রাজনীতির ময়দানে উভয় পক্ষই জীবিত থাকে। এখানে সমস্যাগুলো সমাধান হয় না, ধামাচাপা দেওয়া থাকে, অপর পক্ষ ক্ষমতা পেলে প্রতিশোধ গ্রহণ করে।
কাজেই রাজনৈতিক বিরোধগুলো যুদ্ধের চাইতেও ভয়াবহ। সেই বিরোধটা এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বনাম বিএনপির মধ্যে লেগে গেছে, বিএনপির মধ্যে জামাতের লেগে গিয়েছে, জামাতের সঙ্গে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের লেগে গিয়েছে। এবং যেটা আগে আওয়ামী লীগের সঙ্গে জামাতের ছিল, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ছিল এবং আওয়ামী লীগের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছিল, এই টোটাল বিরোধটা আবার এখন মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং ভিন্ন আঙ্গিকে। ফলে এখানে আপাতত শান্তির সুবাতাস কিংবা এখানে নেগোসিয়েশন এটি সম্ভব হবে না। পুরো বিষয়টাই হলো এক পক্ষের বিজয়, অর্থাৎ বিএনপি জিদ ধরেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। যদি ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন আদায় করতে না পারে তাহলে এটা তাদের নৈতিক পরাজয়, এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কি হবে না এটা আমরা জুন জুলাই আগস্ট আমাদের লাস্ট এন্ড, মানে বিএনপির লাস্ট এন্ড। আগস্টের মধ্যে যদি বিএনপি এই দাবি আদায় করতে না পারে, নির্বাচনের তফসিল ঘোষণা করাতে না পারে, তাহলে বিএনপি যাকে বলা হয় একেবারে ম্রিয়মাণ হয়ে পড়বে, মাটির সঙ্গে মিশে যাবে এবং নির্বাচনটা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে, অনিশ্চিত হয়ে পড়বে। আর সেই নির্বাচন যদি জানুয়ারি মাসে দেয়, বিএনপির ইচ্ছার বিরুদ্ধে নেতিয়ে পড়া বিএনপিকে যদি একটা নির্বাচন করতেও দেওয়া হয়, সেই নির্বাচনের ফলাফল বিএনপির পক্ষে আসলেও পরিণতিটা হবে জাস্টিস আব্দুস সত্তারের যে সরকার হয়েছিল ঠিক সেই সরকারের মতো করে। এটা এখন প্রকাশ্য, এটা আমি নতুন বলছি না, আমি এই হয়তো আগে বলেছি, কিন্তু এখন সবাই এই একই কথা বলছে। অন্যদিকে বর্তমান যারা সংস্কারের পক্ষে তারা বুঝেই গেছেন যে এই সংস্কার প্রক্রিয়ার সাথে ইতিমধ্যে যে সকল আমলা জড়িত হয়েছেন, কামলা জড়িত হয়েছেন, রাজনীতিবিদ, ব্যবসায়ীরা, তাদের একটা বিরাট সিন্ডিকেট কিন্তু গড়ে উঠেছে গত 7 মাসে। তারা খুব ভালো করে জানেন যে তারা যদি পরাজিত হন তাহলে আওয়ামী লীগ নেতারা এখন জেলখানাতে যে অবস্থাতে আছে, আওয়ামী লীগ নেতাদের হাতে যেভাবে হাত কড়া চমৎকারভাবে, মানে শাখা এবং সিঁদুর, মেয়েদের হাতে, হিন্দু রমণীদের হাতে যেভাবে শাখা শোভা পায়, তো ওইরকমভাবে আওয়ামী লীগের নেতাদের হাতে, যাদের হাতে চকচক করছে সেই হাত কড়া, ওইরকম হাত কড়া তাদেরকে আহ্বান করছে, ডাকছে, নিমন্ত্রণ জানাচ্ছে, আমন্ত্রণ জানাচ্ছে। 2 নম্বর হলো যে আওয়ামী লীগের এত বড় বড় নেতা, আপনি চিন্তা করুন তো, একজন আমির হোসেন আমু, একজন রাশেদ খান মেনন, একজন হাসানুল হক ইনু কিংবা শাহজাহান খান, এরা শুধুমাত্র ব্যক্তি বা নেতা নন, এক একটা পাহাড়, নিজ নিজ অঙ্গনে এক একটা হিমালয়। এদেরকে আপনি মানে এদের যে ইতিহাস, এদের যে ব্যক্তিত্ব, এদের যে শিক্ষা, এদের সব কিছু মিলিয়ে তারা কোথায়, সেই তুলনায় আপনি যদি প্রফেসর আলী রিয়াজকে পাশে দাঁড়ান, এই বন্দি শাহজাহান খান সাহেবের পাশে ধরেন, শাহজাহান খান সাহেব হাত কড়া পরা অবস্থায় আছে, হাসানুল হক ইনু হাত কড়া পরানো অবস্থায় আছে, তার পাশে একটু আসিফ নজরুল সাহেব এবং আলী রিয়াজ সাহেব, এই দুজনকে একটু দাঁড়া করায় দেখেন, তারপর একটা ছবি তুলেন এবং শুধু বলেন যে হাসানুল হক ইনু, মানে ওই যে আমাদের যে আগে বিয়ের সময় যেভাবে দৃষ্টি বিনিময় হতো না, ওইরকম দৃষ্টি বিনিময় হবে, অর্থাৎ সামনাসামনি দুজন দাঁড়িয়ে থাকবে এবং এই আলী রিয়াজ সাহেব এবং যাকে বলা হয় আসিফ নজরুল সাহেব, তারা একজন শাহজাহান খান সাহেবের চোখের দিকে আর একজন হাসানুল হক ইনু সাহেবের চোখের দিকে 30 সেকেন্ড তাকিয়ে থাকবেন এবং ওই 30 সেকেন্ডের আপনার একটা ভিডিও তৈরি করবেন এবং সেটা ছেড়ে দেবেন। বিশ্বাস করেন, এটা পৃথিবীর একেবারে অস্কার পাওয়ার মতো একটা আলোড়ন সৃষ্টিকারী চলচ্চিত্র হয়ে যাবে। 30 সেকেন্ডের শর্ট ফিল্ম, হাত কড়া পরা অবস্থায়, হেলমেট পরা অবস্থায় দুজন রাজবন্দী দাঁড়িয়ে আছেন, আর তাদের কাছ থেকে 1 গজ দূরে একেবারে দাঁড়িয়ে আছেন ক্ষমতাধর সবচেয়ে পাওয়ারফুল দুজন মানুষ। এই মুহূর্তে দুজনে শিক্ষিত, দুজনে সজ্জন এবং বাংলাদেশের পরিচিত মুখ। ওই সময়টিতে আপনি এমন কিছু বডি ল্যাঙ্গুয়েজ, এমন কিছু মুখভঙ্গি, এমন কিছু রসায়ন, এমন কিছু দৃশ্য, এমন কিছু বিষয় দেখতে পাবেন যেটা আপনার মনোমস্তিষ্ক কল্পনাও করতে পারছে না।
এবং ওখানে অভাবনীয় এমন কিছু একটা তৈরি হয়ে যাবে যেটা কিনা ওই 30 সেকেন্ডের একটা ভিডিওকে অস্কারের যে পুরস্কার, অস্কার যে বিজয়, সেই দ্বার প্রান্তে নিয়ে যাবে। সত্যজিৎ রায়ের যে সিনেম্যাটিক জ্ঞান এখানে ফেল করবে। এখানে ঋত্বিক ঘটকের মেধা এখানে ফেল করবে। আপনি যদি সাধারণ একটা আইফোন দিয়ে এই দৃশ্যটা ধারণ করেন, আপনি হয়ে যাবেন পৃথিবীর সেরা ফটোগ্রাফার, সেরা চলচ্চিত্র পরিচালক। ডেভিড ক্যামেরুন আপনার কাছে ফেল মেরে যাবে, স্পিলবার্গ আপনার কাছে ফেল মেরে যাবে, আপনি হয়ে যাবেন মহান। ওখানে কল্পনাই করতে পারবেন না। এবং এখানে এই 4 জন চরিত্র, তাদের কোনো সবাক নয়, একদম নির্বাক দৃষ্টিভঙ্গি। এই নির্বাক দৃষ্টিভঙ্গি পাক ভারত উপমহাদেশের দিলীপ কুমার, সঞ্জীব কুমার কিংবা ইউরোপে যে সকল বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা রয়েছেন তাদের অভিনয়কে ছাড়িয়ে যাবে। আমি কারো নাম বললাম না, হলিউডের বিখ্যাত। আপনারা সেই দুটো চরিত্র এখানে কল্পনা করতে পারেন। থাক, ওই দিকে আর গিয়ে আমরা সময় বাড়াতে চাই না। তো এইরকম একটা অবস্থা এখানে তৈরি হয়ে গেছে। ফলে যারা এই সরকারের সঙ্গে আছেন ক্ষমতাধর, এই দুজন সবচেয়ে হাইয়েস্ট, এর বাইরে অন্যান্য যারা আছেন, আমি আপনি সাধারণ আমজনতা আমরা এই বিষয়গুলো বুঝতেছি, তারা কি এই বিষয়গুলো বুঝছেন না? তারা এই জিনিসগুলো বুঝছেন। ফলে তারা সংস্কার প্রলম্বিত করা, সংস্কারকে বিস্তৃত করা এবং এই সংস্কারকে অপরিহার্য করার জন্য যত ছলা রয়েছে, যত কলা রয়েছে, যত নাটক রয়েছে, যত অভিনয় রয়েছে, যত কৌশল রয়েছে, যত বুদ্ধি রয়েছে, সব কিছু তারা প্রয়োগ করছে। আর এর ফলে কি হলো, বলয় তৈরি হয়ে গেছে, দুটো বলয়। আবার এই দুটো বলয়ের মধ্যে দুটো মুনাফেক গ্রুপ তৈরি হয়ে গেছে। একটা মুনাফেক গ্রুপ একবার এই সংস্কারবাদীর পক্ষে আসে, আবার নির্বাচনপন্থীদের পক্ষে চলে যায়। এই মুনাফেক গ্রুপ যারা পলিটিক্যালি লাভবান হতে চায়। আরেকটি মুনাফেক গ্রুপ তৈরি হয়ে গেছে যারা অর্থের বিনিময়ে ভাড়া খাটে, ভাড়া খেটে দল ভারী করে এবং ঠিক 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 যাহাপনা যাহাপনা যাহা বলিয়াছেন তাহাই ঠিক, এই ধরনের ধ্বনি তোলে। তারাও সকাল বিকাল দুই পক্ষের কাছে বিকৃত হচ্ছেন। ফলে কি হচ্ছে, রাজনীতিতে আমরা যে জিনিসটাকে বহুগামিতা বলি, যে বহুগামিতা নারী এবং পুরুষের যে সকল মর্যাদাকে ভুলুণ্ঠিত করে ফেলে, এটিকে অশ্লীলতা, অশ্রাব্যতা, নিন্দা এবং ঘৃণার চরম পর্যায়ে নিয়ে যায় বহুগামিতা। সেই বহুগামিতা আমাদের এই রাজনীতির একটা বিরাট শ্রেণীকে এখন চুম্বকের মতো টানছে। একদিকে মঙ্গল গ্রহ, আরেকদিকে বৃহস্পতি, একদিকে বৃহস্পতি আর একদিকে শনি। তো এইভাবে সকাল বিকাল মধ্যাকর্ষণ শক্তি, মহাকর্ষণ শক্তির রশি টানাটানি হচ্ছে। আর সেই রশির মধ্যে এরা উপগ্রহ রূপে এই মুনাফেক পার্টি, এই ঘেউ ঘেউ পার্টি, এই সিট পার্টি, তাদের অনেক নাম হয়ে গেছে ইতিমধ্যে। এই সকল কৃতদাস, রাজনৈতিক কৃতদাস, তারা সকালে একবার এই প্ল্যাটফর্মে, বিকেলে আর এক প্ল্যাটফর্মে, এইভাবে তারা শুধুমাত্র সেই সৌরজগতে যেভাবে উপগ্রহগুলো ঘুরে ওভাবে তারা ঘুরছে সূর্যের চারিদিকে। এখন নির্বাচন কেন্দ্রিক একটা সূর্য আর সংস্কার কেন্দ্রিক আরেকটি সূর্য। আর এইগুলো ঘোরার ফলে প্রতি মুহূর্তে সেখানে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এক ধরনের অ্যাটম তৈরি হচ্ছে। সেই রাসায়নিক বিক্রিয়ার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। আর অ্যাটম তৈরি হওয়ার কারণে সেই অ্যাটমের যে সংঘর্ষ, পরমাণুর যে সংঘর্ষ, সেই পরমাণু সংঘর্ষের কারণে পরমাণু যুদ্ধ। এবং আপনি তো জানেন যে একটা পরমাণু ভাঙলে দুটো, দুটো ভাঙলে চারটে, এইভাবে বাড়তে থাকে। তো এভাবে বিরোধ ক্রমশ কিন্তু বেড়ে যাচ্ছে এবং সেই বিরোধের সংখ্যা, রশি টানাটানি, এরপর মুনাফেক তৈরির কারখানা, মির্জাফর তৈরির কারখানা, এই সমস্ত চারির দিক থেকে যেভাবে তাপ চাপ পরিবেশ আসছে, এতে করে গণতন্ত্র বলতে আমরা যা বুঝি, নির্বাচন বলতে আমরা যা বুঝি, সেই জিনিসগুলোর 12টা বেজে যাওয়ার উপক্রম হয়েছে।
আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন, দয়া করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে শুরু করে আজকের ভিডিওতে দেখতে পেয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। তো বন্ধুরা, মূলত এই আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কী হয়েছে তা কিন্তু আপনারা ইতিমধ্যে আমাদের এই ভিডিও ফুটেজ থেকে বুঝতেই পারছেন। এবং এই আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।